আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই সেশনে আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের যেটা হচ্ছে একদম প্রথম অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যা, যেই চ্যাপ্টারটা নিয়ে আমাদের অনেক অনেক কথা আছে। কার্নো ইঞ্জিনের কথাবার্তা আছে, এরপরে গৃহীত তাপ বর্জিত তাপের অনেক ব্যাপার স্যাপার আছে, রেফ্রিজারেটর আছে, এনট্রপি আছে, তাপ গতিবিদ্যার 3টা সূত্র আছে। তো এই সব কিছু মিলে আমাদের এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারে আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো খুব বেশি আর সময় না নিয়ে চলেন আমরা আমাদের প্রবলেম সলভিং এর দিকে চলে যাই। সো শুরুতেই যে কোশ্চেনটাও দেখতে পাচ্ছি, কি বলা হয়েছে এখানে, একটি বন্ধ দৃঢ় এবং তাপরোধী পাত্রে, তাহলে খেয়াল করেন যেহেতু তাপরোধী কথাটা বলে দিছে, তার মানে এখানে কোনো তাপ শক্তি শোষিতও হবে না, বর্জিতও হবে না। তার মানে এখানে যে প্রক্রিয়াটা সম্পন্ন হবে ওইটা বেসিক্যালি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা বেসিক্যালি হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, সো তাপরোধী পাত্রে আদর্শ গ্যাস আছে, যদি গামার মান লাগে 1.4 আমরা ধরবো। 1 এম্পিয়ার তড়িৎবাহী। সো এখানে একটা কারেন্টের ভ্যালু দিয়ে দেওয়া আছে, কারেন্টের ভ্যালুটা বলে দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। খুব ভালো কথা আমরা বুঝলাম। 100 ওহম রোধের একটা রেজিস্টারের কথা বলা আছে, যেইটা হচ্ছে 100 ওহমের, বুঝলাম আমরা। একটি কুণ্ডলী ওই গ্যাসের উপর কাজ করা হলো। এরপরে 5 মিনিট এই গ্যাসের অভ্যন্তরীণ 5 মিনিটে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? সো টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 5 মিনিটস। তো এইটাকে আমরা হচ্ছে সেকেন্ডে কনভার্ট করে ফেলি, 5 × 60, দ্যাট মিনস হচ্ছে আমাদের 300 সেকেন্ডস। আচ্ছা, খুব ভালো কথা। কি বাইর করতে বলছে? বাইর করতে বলতে হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাইলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটাকে আমরা লিখি হচ্ছে ডিইউ দিয়ে। তো এই ডিইউ এর ভ্যালু কত, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। সো এই হচ্ছে আমাদের অঙ্কের কোয়েশ্চেন মোটামুটি। সো এইখানে খেয়াল করেন যে একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো কুণ্ডলীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে এই কুণ্ডলীটা বেসিক্যালি গরম হইতে শুরু করবে, গরম হয়ে এই কুণ্ডলীটা একটা তাপ শক্তি উৎপন্ন করবে। তো এই তাপ শক্তিটা কুণ্ডলী থেকে চলে যাবে হচ্ছে কার কাছে? গ্যাসের কাছে। তো ওই গ্যাসটা কি করবে? গ্যাসটা হচ্ছে কিছুটা তাপ শক্তি শোষণ করবে বা গ্রহণ করবে। সো গ্যাসের জন্য গৃহীত তাপ শক্তি, গ্যাসের জন্য গৃহীত তাপ শক্তি, এই গৃহীত তাপ শক্তি এটাকে যদি আমি হচ্ছে ডি কিউ দিয়ে লিখি, এই ডি কিউ সমান আসলে কি হবে? এই ডি কিউ সমান হবে আসলে বৈদ্যুতিক প্রক্রিয়ায় উৎপন্ন কৃতকাজ বা বৈদ্যুতিক প্রক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তির সমান। সেইটা কি হবে? সেইটা হবে হচ্ছে এইচ। এই এইচ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? এইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে I² RT। এইচ ইকুয়ালস আমরা লিখতে পারছি I² RT। সো এইখান থেকে গৃহীত তাপ শক্তি সমান আমরা কি পেয়ে যাই? বা ডি কিউ সমান সমান সবকিছুর ভ্যালু দিয়ে দেওয়া আছে। আই এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাইলে 1²। রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 100 ওহম, টাইমের ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 300 সেকেন্ড। সো এইখান থেকে জুলে আমরা পেয়ে যাব। সো ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে 3 × 10⁴। 3 × 10⁴ জুল। তো এইটুকু তাপশক্তি ও কি করছে? এইটুকু তাপশক্তি ও গ্রহণ করছে। খুব ভালো কথা আমরা বুঝলাম, এইটুকু তাপশক্তি ও গ্রহণ করছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া না, এখানে আমরা এটা ভুল করছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু, সবাই খেয়াল করেন, মাই ব্যাড, এখানে এটা বেসিক্যালি কাজ হিসেবে আসবে, এটা বেসিক্যালি তাপ শক্তি হিসাবে আসবে না। তো যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একদম ভেরি বেসিকটাতে আমার চিন্তায় একটু ভুল হয়ে গেছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেসিক্যালি গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান কত? গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান হচ্ছে 0। তাহলে এখানে বেসিক্যালি আমরা যেই ভ্যালুটা পাচ্ছি, এইটা বেসিক্যালি কি হবে? এই উৎপন্ন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাহির থেকে কোনো তাপ শক্তি, এটা সিস্টেমের অভ্যন্তরে। বেসিক্যালি সিস্টেমটা কিরকম? সিস্টেমটা ধরে নেন হচ্ছে এই, মনে করি একটা তারের কয়েল বা একটা কুণ্ডলী আছে, এবং এই পুরা জিনিসটা হচ্ছে একটা সলিড সাবস্টেন্স দিয়ে চারপাশ দিয়ে, আর এখানে কারেন্ট প্রবাহের ব্যবস্থা করে দেওয়া আছে। সো
এটা বেসিক্যালি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাহির থেকে কোনো তাপশক্তি আসতেছেও না, ভিতর থেকে কোনো তাপশক্তি বাইরে যাচ্ছে না। যা কিছু গ্যাস পার্টিকেল আছে, গ্যাস পার্টিকেলগুলা সবগুলা কোথায় আছে? গ্যাস পার্টিকেলগুলা সবগুলা আছে হচ্ছে এই সিস্টেমের অভ্যন্তরে, সবগুলাই আছে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরে। তো সিস্টেমের ভেতর থেকে বাইরে কোনো তাপশক্তির আদান প্রদান হচ্ছে না। তো যেই তাপশক্তিটা উৎপন্ন হচ্ছে ওই তাপশক্তিটা বেসিক্যালি কৃত কাজে চলে যাচ্ছে, বেসিক্যালি ওর আয়তনের পরিবর্তন করতেছে। তো এইটা বেসিক্যালি DW, অ্যান্ড এইটাও অবশ্যই হচ্ছে DW, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু তাপশক্তির আদান প্রদান হবে না। সো গৃহীত তাপশক্তি না, গৃহীত তাপশক্তি না বলে আমরা এখানে বলতে পারি হচ্ছে উৎপন্ন তাপশক্তি বা কৃত কাজ। এখানে আমরা বলতে পারি হচ্ছে যে কুণ্ডলিতে উৎপন্ন তাপ শক্তি, কুণ্ডলিতে উৎপন্ন তাপ শক্তি বা কৃতকাজ। তো কৃতকাজের মান আমরা জেনে গেছি, DW সমান হচ্ছে 3 × 10⁴ জুল। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সুতরাং যেহেতু রুদ্ধতাপীয়, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান আসবে হচ্ছে 0। তো আপনার কি বাইর করা লাগে? আপনার বাইর করা লাগে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে কিভাবে আসে ব্যাপারটা? ওই তাপগতিবিদ্যার ফার্স্ট ল আপনি ব্যবহার করে দেন, DQ সমান সমান হচ্ছে DU যোগ DW। যেহেতু DQর ভ্যালু হচ্ছে 0, সুতরাং DU সমান সমান আসবে হচ্ছে -DW, এবং -DW এর ভ্যালু কত? -DW এর ভ্যালু হচ্ছে 3 × 10⁴ মাইনাস সহ। সুতরাং বা এখান থেকে লিখতে পারি DU সমান সমান কত? DU সমান সমান হচ্ছে -3 × 10⁴ জুল। আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা। ইজি ম্যাথ, পারবো আমরা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করি। 1 গ্রাম ভরের, তাহলে এখানে একটা ভর দিয়ে দেওয়া আছে, আপনি জানেন ভরের মান কত? ভরের মান হচ্ছে 10⁻³ কেজি, 10⁻³ কেজি। 1 সেন্টিমিটার কিউব আয়তনের একটা আয়তন দিয়ে দেওয়া আছে। তো এটাকে যদি V1 ধরি, V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, বা এটাকে লেখা যায় হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। আচ্ছা, পানিকে 100°C তাপমাত্রায় এবং 10⁵ প্যাসকেল চাপে, তাহলে এখানে একটা টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। টি এর ভ্যালু কত বলা আছে? টি এর ভ্যালু বলা আছে 100°C, দ্যাট মিনস হচ্ছে 373 কেলভিন এবং 10⁵ প্যাসকেল চাপে। সো প্রেসারের মান কত দেওয়া আছে? 10⁵ প্যাসকেল, অনেক কিছু দিয়ে দেওয়া আছে। চাপে বাষ্পে রূপান্তরিত করা হইলো। এখানে খেয়াল করেন, এখানে একটা বাষ্পায়ন প্রক্রিয়া ঘটছে। সো এই যে বাষ্পে রূপান্তরিত কথা হয়েছে, মানে বাষ্পে রূপান্তরিত করা হয়েছে, এই কারণে তাপমাত্রা তো বৃদ্ধি পায় নাই। তাপমাত্রা যা ছিল, তাপমাত্রা 100°C ছিল, তাপমাত্রা 100°C আছে, কিন্তু বাষ্পে পরিণত করা হয়েছে। এই কারণে আসলে গৃহীত তাপশক্তি, যে তাপশক্তিটা গ্রহণ করছে, এই গৃহীত তাপশক্তির মান কি হবে? গৃহীত তাপশক্তির মান mLV হবে না? কারণ এখানে অবস্থার পরিবর্তন ঘটছে। তরল ছিল, তরল থেকে কি হয়েছে? পানি। তরল ছিল, তরল থেকে হচ্ছে জলীয় বাষ্পে রূপান্তরিত হয়েছে। 100°C এর পানি 100°C বাষ্প হয়ে গেছে। প্রক্রিয়াটা বুঝতে পারতেছি আমরা, যে 100°C এর পানি ছিল, এই 100°C এর পানি কি হয়ে গেছে? 100°C এর পানি 100°C এর বাষ্পে পরিণত হয়েছে। সো অবভিয়াসলি একটু তাপশক্তির তো প্রয়োজন হয়েছে। তো এই তাপশক্তির প্রয়োজনীয়তাটা কত? এই ডিকিউ সমান কত? এই ডিকিউ সমান হচ্ছে m × LV। এলভি মানে অবভিয়াসলি আমরা জানি লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এই এলভি এর ভ্যালু কত? এলভি এর ভ্যালু হচ্ছে 2268,000
জুল পার কেজি। ঠিক আছে, তাইলে এখান থেকে আমরা ডিকিউর মান কত সেটা বের করতে পারবো, কারণ আমাদের এম এর মান দেওয়া আছে, এলভি এর মান আমরা জানি মুখস্থ। এতে উৎপন্ন বাষ্পের আয়তন 1671 সেন্টিমিটার কিউব হইল। তাইলে আয়তনের পরিবর্তন ঘটছে, তাইলে V2 সমান কত? V2 সমান হচ্ছে 1671 সেন্টিমিটার কিউব বা 1671 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। মিটার কিউবে কনভার্ট করে দিলাম। কি বাইর করতে বলছে? উক্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্তস্থ শক্তির পরিবর্তন, দ্যাট মিনস হচ্ছে ডিইউ এর ভ্যালু কত ওইটা আমাদেরকে বের করতে বলছে। ডিইউ এর ভ্যালু কত এইটা আমরা বের করতে চাই। সো এইখান থেকে আমরা কি চাই? এখান থেকে আমরা চাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান সমান কত, এইটা আমরা বের করব। ওকে ফাইন, কি করতে পারি আমরা? খেয়াল করেন, আপনি ডিকিউর মান জানেন, ডিকিউর মান আপনার জানা আছে। এখন আরো একটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে তাপমাত্রাটার দিকে খেয়াল করেন, এইটা একটু মজার বিষয়। তাপমাত্রাটা কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটা পরবর্তীতেও কত আছে? 100 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাপমাত্রা কি বৃদ্ধি পাইছে? তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। সো তাপমাত্রা যদি বৃদ্ধি না পায়, তাপমাত্রার সাথে সরাসরি ডিপেন্ডেন্ট কে? অন্তস্থ শক্তির পরিবর্তন। টেম্পারেচার বাড়লে অন্তস্থ শক্তির পরিবর্তন বাড়ে, টেম্পারেচার কমলে অন্তস্থ শক্তির পরিবর্তন কমে। যেহেতু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, ওকে ফাইন, টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় নাই, আমাদের এক্ষেত্রে কাজের মান বের করাটা আমাদের দরকার। সো আমরা কাজের মানটা খুব ইজিলি বাইর করে ফেলতে পারি। কাজের মানটা আমরা খুব ইজিলি বাইর করতে পারি কিভাবে? এখানে আমাদের একটা প্রেসার দিয়ে দেওয়া আছে, আমাদের একটা প্রেসার দিয়ে দেওয়া আছে এবং ওই প্রেসারে ভলিউমের চেঞ্জ দিয়ে দেওয়া আছে। সুতরাং কৃত কাজের মান কত এইটা যদি আমরা বাইর করতে চাই, তাইলে কাজের মানটা কত? কাজের মানটা আসবে হচ্ছে ডিডব্লিউ সমান সমান পি ইন্টু ডিভি। ডিডব্লিউ সমান আসবে পি ইন্টু ডিভি। তো পি এর মান কত? পি এর মান হচ্ছে 10⁵ প্যাসকেল ইন্টু ডিভি এর মান কত? ডিভি এর মান হচ্ছে 1671 - 1 ইন্টু 10⁻⁻6। টোটালটা আসবে হচ্ছে জুল এককে। তো এইখান থেকে আমরা আসলে কি পাই? এইখান থেকে আমরা পাই হচ্ছে 1670 মানে 167.167, এইটাই আমরা পাই 167.0। সো 167 জুল। তো এখান থেকে আমরা কৃত কাজের মান পেয়ে গেছি 167 জুল। একটু একবার চেক দিয়ে আসি, 1670 ইন্টু 10⁵ ইন্টু 10⁻⁻6, সো 167 জুল। সো এখান থেকে ডিডব্লিউর মান আমরা পাইছি 167 জুল। কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগছে, যদিও আমি সেই খটকার ব্যাপারটা আপনাদেরকে দিয়ে যাব, খটকার ব্যাপারটা দিয়ে যাবো। সো আপনি এখান থেকে কাজের মান বের করে ফেলছেন, সো আপনি ডিকিউর মান বের করে ফেলতে পারেন। ডিকিউ সমান কি হবে? ডিকিউ সমান হবে হচ্ছে এম ইন্টু এলভি, দ্যাট মিনস হচ্ছে 10⁻³ ইন্টু 2268000। দ্যাট মিনস এইখান থেকে আপনি কত লিখতে পারবেন? 3টা শূন্য কাটা যাবে, দ্যাট মিনস হচ্ছে 2268 জুল। তো এইখান থেকে আপনি হচ্ছে ডিকিউর মান কত সেইটা জেনে গেছেন। তো ডিকিউ জেনে গেছেন, ডিডব্লিউ জেনে গেছেন, আপনার অন্তস্থ শক্তির পরিবর্তন বাইর করা লাগবে। সুতরাং ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। সুতরাং ডিইউ সমান আসবে হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাইলে ডিকিউর মান কত? ডিকিউর মান হচ্ছে 2268 মাইনাস ডিডব্লিউর মান কত? ডিডব্লিউর মান 167। তো 2268 থেকে 167 বিয়োগ করলে কত থাকে? 2101 if I'm not wrong।
2268 মাইনাস 167 সমান হচ্ছে 2101। দ্যাট মিনস এইখান থেকে আমরা পাই হচ্ছে 2101 জুল। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু খটকার কথাটা এবার শুনেন, যে জিনিসটা আমার মাথায় একটু লাড়া দিয়ে গেল, মানে যদি কোয়েশ্চেনটা ভুল হয় তাহলে আসলে আপনাদের এখান থেকে কিছু করার নাই, ঠিক আছে, যে কোয়েশ্চেনের মধ্যে আমাদের বিবৃতিটাই ভুল দেওয়া আছে। তো ওই সময় একটু গ্যাঞ্জাম। খেয়াল করেন এখানে একটাই তো তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই না? যে পানি ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই পানিটা ওই 100 ডিগ্রি সেলসিয়াসেরই বাষ্পে পরিণত হয়েছে। সো পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন এখানে ঘটে নাই। সো অ্যাজ পার মাই নলেজ, যে অন্তস্থ শক্তির পরিবর্তনটা ডিরেক্ট লিনিয়ারলি ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার পার্থক্যের উপর। তাপমাত্রা বৃদ্ধি পাইলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পাইলে অন্তস্থ শক্তি হ্রাস পায়। তো এইখানে যদিও আমরা একটা প্রসেসে কাজটা ঘটায় এখানে আমরা একটা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করছি, কিন্তু স্টিল যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, তাইলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি ফিক্স, মানে অন্তস্থ শক্তিটা কি ফিক্স থাকবে নাকি আসলেও পরিবর্তন হবে, এই রকম একটা ডাউট বা একটা কনফিউশনও থেকে যায়। সো এটা আপনারা নিজেরা চিন্তা করেন, জানায়েন আমাদেরকে, উইল ট্রাই, মানে আই উইল ডেফিনেটলি, আপনারা যদি কেউ এই অঙ্কটা দেখেন অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে, যদি খটকা লাগে, যদি একটু চিন্তা ভাবনা আসে, গ্রুপে জানান, আমাকে ট্যাগ করে মেনশন দিয়ে জানান, ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা। সামনে আগাই, এখানে একটা টি বনাম ভি গ্রাফ দেওয়া আছে। দেখেন এইটা দেখে কেউ পাজেলড হয়েন না যে ভুল দেওয়া আছে বা কি দেওয়া আছে বুঝতেছি না, না ভুল দেওয়া নাই, যেটা দেওয়া আছে অ্যাবসলিউটলি এইটাই। আমরা নর্মালি অলওয়েজ পিভি গ্রাফ দেখে অভ্যস্ত। আমরা কি গ্রাফ দেখি? আমরা দেখি হচ্ছে পিভি গ্রাফ। কিন্তু এখানে পিভি গ্রাফের বদলে কি দেওয়া আছে? পিভি গ্রাফের বদলে দেওয়া আছে হচ্ছে টি বনাম ভি গ্রাফ। আচ্ছা, তো এই টি বনাম ভি গ্রাফের প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এ বি সি এ। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এ বি সি এ, একটি আবর্ত প্রক্রিয়া। সো প্রথম কথা হচ্ছে, যেহেতু আবর্ত প্রক্রিয়া, সো একটা ক্লোজড লুপের জন্য বা একটা ক্লোজড সাইকেলের জন্য, একটা চক্রের জন্য, যদি সেটা আবর্ত প্রক্রিয়া, যদি ঘুরে একই বিন্দুতে ফেরত আসে, তাহলে সেই প্রক্রিয়ার জন্য অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি আসবে? অন্তস্থ শক্তির পরিবর্তনটা আসবে হচ্ছে 0। আবর্ত প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে? অন্তস্থ শক্তির পরিবর্তন হবে হচ্ছে 0। আচ্ছা, এখানে আপনাকে 2 মোল কোনো একটা গ্যাস বা কোন একটা পদার্থ দেওয়া আছে, 2 মোল আদর্শ গ্যাস পরিচালনা করা হয়েছে, 2 মোল আদর্শ গ্যাসে পরিচালনা করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় এক চক্রে সিস্টেম হতে 1200 জুল তাপ নির্গত হয়। সো 1200 জুল তাপ নির্গত হয়েছে পুরা প্রক্রিয়ায়। তাহলে পুরা প্রক্রিয়ায় যদি হয়, তাহলে ডি কিউ অফ এ বি সি এ, দেখেন বাবুরা, যেহেতু নির্গত হয়েছে, সিস্টেম তাপশক্তি কি করছে? সিস্টেম তাপশক্তিটাকে বর্জন করছে। সো সিস্টেম তাপশক্তি বর্জন করলে আমার তাপশক্তির আগে বসবে হচ্ছে নেগেটিভ সাইন, তাইলে এখানে আমি দিব হচ্ছে -1200 জুল, -1200 জুল তাপশক্তি সে নির্গত করছে। খুব ভালো কথা। কি বাইর করতে বলছে? বিসি পথে। কোন পথে? এই যে পথটা আমি দেখতে পাচ্ছি, বি থেকে কোথায় গেছে? বি থেকে সিতে গেছে। এই বিসি পথের জন্য সিস্টেমের কৃত কাজের মান কত? তাইলে ডি ডব্লিউ অফ বিসি সমান সমান কত? এইটা হচ্ছে আমরা বের করতে চাই। সো এই ঘটনা। এখন আমরা এখান থেকে অনেক কিছুর মান জানি, কিছু জিনিসপত্র আমাদের এখান থেকে নিজেদের বের করে নিতে হবে। সো আমরা সেই প্রসেসের দিকে চলে যাচ্ছি। মেইনলি আমাদের গ্রাফ অ্যানালাইসিসের দক্ষতাটা ভালো হইলেই আমরা অঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারবো। গ্রাফ অ্যানালাইসিসটা ভালো হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, একদম খালি চোখে তাকায় দেখেন, এই যে পি বিন্দু থেকে এ বিন্দুতে নামছে,
এই সি বিন্দু থেকে এ বিন্দুতে নামার জন্য আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই সি থেকে কোথায় নামছে? এতে নামছে। এই সি থেকে এতে নামার জন্য দেখো আয়তনের স্থানাঙ্ক যা ছিল তাই আছে, আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তো আমি বলতে পারি BW অফ CA, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় নাই তাই কোনো কাজ করতে হবে না। তাহলে কৃতকাজের মান কত? কৃতকাজের মান 0। ঠিক আছে, আচ্ছা এইটা তো আমরা এখান থেকে পাইছি যে আবর্ত প্রক্রিয়া বলে ডিইউ এর মান এটা হচ্ছে 0 টোটাল সিস্টেমের জন্য। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যেহেতু যেহেতু আমি শুরুতে এটা একটু মনে করাই দিছি, এটার এখন আমাদের অ্যাপ্লিকেশন, যেহেতু টি বনাম ভি গ্রাফ, এটা কিরকম গ্রাফ? এটা হচ্ছে একটা টি বনাম ভি গ্রাফ, এবং এই টি বনাম ভি গ্রাফে আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে যদি দেখাই, টি বনাম ভি গ্রাফে এই রেখাটারে একটু ফলো করো তো। টি বনাম ভি গ্রাফে এই রেখাটারে একটু ফলো করো। কি কালার দিয়ে দিলে তোরা ভালো দেখবি? লাল, সবুজ, বিশ্রী ম্যাজেন্টা? আচ্ছা সবুজেই থাকুক, যদিও দেখা যাচ্ছে না, ম্যাজেন্টা থাকুক, আশা করি এটাতে দেখা যাচ্ছে ভালো। সো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, ও এ বি, কোন লাইনটার কথা বলতেছি ভাই? ভাই বলতেছি হচ্ছে ও এ বি, এই লাইনটার কথা বলতেছি। সো এই লাইনটা কি? ও এ বি, ও এ বি একটি মূল বিন্দুগামী সরল রেখা না? ও এ বিটা কি? ও এ বিটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। সো যেহেতু এইটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখার ক্ষেত্রে আমরা কি জানি? y ইকুয়ালস টু mx, বা আমরা কি লিখতে পারি? y ইজ প্রপোর্শনাল টু x। তাইলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফ থেকে আমি কি বলতে পারবো? t ইজ প্রপোর্শন, মানে যদি এভাবে লিখতে চাই, t ইজ ইকুয়ালস টু m ইন্টু ভি, বা এইখান থেকে বলতে পারবো টি প্রপোর্শনাল ভি। তো টি প্রপোর্শনাল ভি কখন হবে? টি প্রপোর্শনাল ভি হবে যখন যে কোনো একটা প্রক্রিয়ায় চাপের মান স্থির থাকবে। যে কোনো একটা প্রক্রিয়ায় কি হবে? যে কোনো একটা প্রক্রিয়ায় চাপের মান ফিক্স থাকবে, পি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কি হবে? অর্থাৎ হবে হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া তার মানে আমি কি বুঝতে পারতেছি? আমি বুঝতে পারতেছি আসলে যে এই কথাটারে যদি একটু সরায় দেই, এই কথাটারে যদি একটু সরায় দেই, যে সমচাপ প্রক্রিয়াটা আসলে কোনটা? সমচাপ প্রক্রিয়াটা হচ্ছে আসলে এ বি রেখাটা। কারণ আমি তো বলছি যে ও এ বি রেখার মধ্যে আমি কাজকর্ম করছি কাকে নিয়ে? আমি কাজকর্ম করছি হচ্ছে ও এ বি, ও এ বি এই রেখাটা নিয়ে আমি কাজ করেছি। আমাদের অ্যানালাইসিস ছিল এই ও এ বি বরাবর। তো আমাদের গ্রাফের জন্য বা আমাদের চক্রের ভিতরে আসলে কে পড়ছে? ও এ তো চক্রের বাইরে, তো আমাদের চক্রের ভিতরে পড়ছে কে? এ বি। তাইলে আমি এখান থেকে কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে এ বিটা কি? এ বিটা হচ্ছে একটা সমচাপ প্রক্রিয়া। এ বিটা হচ্ছে একটা সমচাপ প্রক্রিয়া। বলেন এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? এইটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন তাইলে আমরা সামনে আগাইতে পারি। আমরা এই এ বি কে ধরেই কাজ করব, আমরা এই এ বি কে ধরেই কাজ করব। তাইলে চলেন দেখি কি কাজ করি আমরা। আমরা ফার্স্টে যেটা করব, এই জিনিসপত্রগুলো একটু মুছে দেই, রয়ে গেছে আমাদের আগের স্লাইডেই আছে। তো টেনশন করার কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, মুছে গেল, সবগুলো চলে গেল। তো এখান থেকে এইটুক পর্যন্ত, এইটা ডিলিট, এইটা ধরিস না কেন, ডিলিট। ও তাহলে এবিটা কি থাকছে আমাদের? এবিটা থাকছে হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এইটুকু পর্যন্ত আমাদের আগের স্লাইডে এইটুকু পর্যন্ত আমরা করছি। সো যেহেতু সমচাপ প্রক্রিয়া, সো সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ সমান, তো আমি ইজিলি লিখে ফেলতে পারবো কৃত কাজ DW সমান হচ্ছে P
পি ইন্টু ডিভি। সেই পি ইন্টু ডিভি, এখন আপনি বলবেন পি এর মান কত? পি এর মান তো আমরা জানি না, পুরো প্রক্রিয়া আপনাকে পি এর কোনো মান দেওয়া নাই। ভলিউমের চেঞ্জ, এখানে গ্রাফে দেখা যাচ্ছে ভলিউম পরিবর্তন হয়েছে, কিন্তু ভলিউমের সাইডে কোনো কোঅর্ডিনেট দেওয়া নাই যে আপনি আয়তনের পরিবর্তন বাইর করতে পারবেন, কোঅর্ডিনেট দেওয়া নাই। বরং তার বদলে আপনাকে আরেকটা জিনিস দিয়ে দেওয়া আছে, দুইটা টেম্পারেচার দিয়ে দেওয়া আছে। সেই টেম্পারেচারটা আপনাকে কিভাবে হেল্প করবে? আপনি জানেন পিভি ইকুয়ালস টু এনআরটি, সবাই আমরা জানি। সুতরাং এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারবো পি ইন্টু ডিভি সমান সমান হচ্ছে এন তো মোল সংখ্যা একই থাকবে, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক একই থাকবে। তাহলে চেঞ্জ হচ্ছে আসলে কি? চেঞ্জ হচ্ছে আসলে টেম্পারেচার। তার মানে পি ডিভি সমান হচ্ছে এন আর ডিটি। তো এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে এন আর ডিটি, বা এইখান থেকে লিখতে পারবো এন এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু ডিটি এর মান হচ্ছে 200 আর কি 500 মাইনাস 300। সো যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এখান থেকে কি পাই আমরা? এখান থেকে পাই 2 ইন্টু 8.314 ইন্টু 200 করলে আসে হচ্ছে 3.3256 ছোট মান, তাই পুরোটাই লিখলাম, ইন্টু 10 কিউব। কি বাইর করছি? জুল। কাজের মান বের করেছি, সো এটা আসবে হচ্ছে জুল এককে। তো মোটামুটি এখান থেকে একরকম পড়ালেখা আমাদের হয়ে গেছে। তো আমরা কি বাইর করে ফেলছি? আমরা বাইর করে ফেলছি এই ডিডব্লিউটা কোন প্রক্রিয়ায়। এই ডিডব্লিউটা হচ্ছে এবি প্রক্রিয়ায়। এই ডিডব্লিউটা কোন প্রক্রিয়ায়? এই ডিডব্লিউটা হচ্ছে এবি প্রক্রিয়ায়। এবি প্রক্রিয়ায় কাজের মান কত তুমি জেনে গেছো। এবি প্রক্রিয়ায় কাজের মান কত তুমি জানো, খুব ভালো কথা, জানলাম। তো আগের পৃষ্ঠায় দেখো তুমি জেনে আসছো, কি জেনে আসছো? যে সিএ প্রক্রিয়ায় কাজের মান হচ্ছে 0। সি থেকে এতে আসলে কাজের মান হচ্ছে 0। সো এ থেকে বিতে যাইতে কাজের মান কত জেনে গেছি, সি থেকে এতে আসতে কাজের মান কত জেনে গেছি। তাইলে বি থেকে সিতে যাইতে কাজের মান কত বের করে ফেলতে পারবো না? কারণ যেহেতু চক্র পূর্ণ করছে, তাইলে আবার অন্তস্থ শক্তির পরিবর্তন কত? অন্তস্থ শক্তির পরিবর্তনটাও 0, চক্র যেহেতু মেনটেন করছে। তাইলে খেয়াল করেন 1200 জুল তাপ শক্তি নির্গত করছে। তাইলে আমরা যদি এইখান থেকে আসি, এইখান থেকে আমরা যদি বলি যে পূর্ণ চক্রে, এবার আমরা চক্রের জন্য হিসাব করছি, কোনো একটা স্পেসিফিক লাইনের জন্য না, পুরা চক্রে, এ বি সি এ চক্রের জন্য। তো এই পুরা চক্রের জন্য আপনি বলতে পারবেন ডি কিউ অফ এ বি সি এ ইজ ইকুয়ালস টু ডি ইউ অফ এ বি সি এ প্লাস ডি ডব্লিউ অফ এ বি সি এ। বা এইখান থেকে আপনি লিখতে পারবেন, বা মাইনাস 1200 ইজ ইকুয়ালস টু ডিইউ অফ এবিসি এর মান 0 প্লাস, এবারে আসেন ডিডব্লিউ মানে কি? তিনটা আলাদা আলাদা কৃতকাজের যোগফল, ডিডব্লিউ অফ এবি, ডিডব্লিউ অফ বিসি, ডিডব্লিউ অফ সিএ, তিনটা কাজের যোগফল হবে। তাহলে ডিডব্লিউ অফ এবি প্লাস ডিডব্লিউ অফ বিসি প্লাস ডিডব্লিউ অফ সিএ, বা এইখান থেকে মাইনাস 1200 ইজ ইকুয়ালস টু ডিডব্লিউ অফ এবি এর মান কত? ডিডব্লিউ অফ এবি এর মান এইটা 3.3256 কিউব, 3.3256 ইন্টু 10 কিউব। আর ডিডব্লিউ অফ বিসি এর মান আমরা বের করতে চাই, ডিডব্লিউ অফ বিসি এর মান বের করতে চাই, ডিডব্লিউ অফ সি এর মান হচ্ছে 0। তাহলে বি থেকে সিতে গেছে, আয়তন হ্রাস পাইছে, আয়তন হ্রাস পাইলে কাজের মান নেগেটিভ হবে। সো আমাদের অঙ্ক ঠিক আছে, মানে সাইন কনভেনশন অনুযায়ী অঙ্ক ঠিক আছে। সুতরাং ডিডব্লিউ অফ বিসি সমান কত? ডিডব্লিউ অফ বিসি সমান হচ্ছে 1200 জুল তাপ তো নির্গত করছিল, তাইলে
মাইনাস 1200 মাইনাস 3.3256 ইন্টু 10 কিউব বা ডিডব্লিউ অফ বিসি, ডিডব্লিউ অফ বিসি সমান সমান কত আসে আমরা একটু দেখি। 3.3256 ইন্টু, সরি ইন্টু কেন হবে, প্লাস হচ্ছে 1200 করলে আসে হচ্ছে 4.5256, 4.5256, 4 মাইনাস থাকবে একটা, মাইনাস 4.5256 ইন্টু 10 কিউব ইন্টু 10 কিউব জুল। তো এই পরিমাণ বিসি পথে কাজ সম্পন্ন হয়েছে। এই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে কোথায়? এই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে বিসি পথে। আশা করি বুঝতে পারছেন সবাই, অঙ্কটা মজার ছিল। তো এই অঙ্কটা একটু ভালোভাবে গো থ্রু করেন, গ্রাফ অ্যানালাইসিস করে। সবসময় আমাদের পিভি গ্রাফ আমরা বেশি দেখে অভ্যস্ত, সো পিভি গ্রাফের বদলে কখনো কখনো এরকম টিভি গ্রাফ বা কিউভি গ্রাফ এগুলাও দিয়ে দিতে পারে। সো অবশ্যই গ্রাফ দেখে আগে একটু চলকগুলার উপর খেয়াল রাখবো যে চলকগুলা কি দেওয়া আছে, প্রেসার ভলিউম না টেম্পারেচার ভলিউম না ভলিউম কি বলে টেম্পারেচার এনার্জি কি দেওয়া আছে দেখবো আমরা, ঠিক আছে। ওকে, সামনে আগাই। আচ্ছা, এখানে মোটামুটি এখানেও একটা টিভি গ্রাফ দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে একটা টিভি গ্রাফ। সো এই টিভি গ্রাফের মধ্যে 5 মোল, বাংলায় লিখছি আমরা, কি চমৎকার, একটা কার্নো ইঞ্জিনের কথা বলা হয়েছে যেখানে 5 মোল গ্যাস নিয়ে। তাইলে আপনি শুরুতেই জানলেন মোল নাম্বারের ভ্যালু কত, মোল নাম্বারের ভ্যালু হচ্ছে 5 মোল, আমরা জানছি, খুব ভালো কথা। 100 ডিগ্রি সেলসিয়াস এবং 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চালনা করা হচ্ছে। তাইলে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 373 কেলভিন এবং T2 এর ভ্যালু কত হচ্ছে 80, 90, 100, তার মানে 303 কেলভিন। আচ্ছা, খুব ভালো কথা। প্রতি চক্রে কার্যকর কাজ হচ্ছে 420 জুল। তাইলে প্রতি চক্রে ডব্লিউ সমান হচ্ছে 420 জুল। আচ্ছা, সমষ্ণ প্রসারণের পূর্বে ও পরে, সো সমষ্ণ প্রসারণটা আসলে কোন দুইটা বিন্দুর কথা বলছে? এই যে দেখো, এখানেও টেম্পারেচার T1, এখানেও টেম্পারেচার T1, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, সো এই পয়েন্টে কি হয়েছে? সমষ্ণ প্রসারণ হয়েছে। সো এইটা আমরা নিশ্চয়ই জানি, সমষ্ণ প্রসারণের সময় আসলে কি হয়? তাপ শক্তি শোষণ করে। সমষ্ণ প্রসারণের সময় বাইরে থেকে এনার্জি হচ্ছে ও নিয়ে নেয়। সো ডিকিউটা কোন দিকে যাচ্ছে? ডিকিউটা যাচ্ছে হচ্ছে ভিতরের দিকে। তাপ শক্তির মান এখানে আসবে হচ্ছে পজিটিভ, ডিকিউ সমান আসবে হচ্ছে, মানে যাই আসুক সেটা প্লাস হবে। আচ্ছা, তো আপনাকে বলছে পূর্বে এবং পরে আয়তনের অনুপাত কত। দ্যাট মিনস এই জায়গা থেকে আপনাকে বাইর করতে বলছে V1 is to V2 সমান সমান কত। এইটা আমাদের চাইছে যে V1 অনুপাত V2 এর মান কত, এইটা বাবু বাইর করে আমাদেরকে বলো। আচ্ছা, খুব ভালো কথা, আসেন আমরা কিভাবে কি করতে পারি। তো এইখানে তাপ শক্তি কদ্দূর শোষণ করছে এটা দেওয়া নাই, তাইলে কদ্দূর তাপ শক্তি শোষণ করছে আমি ধরে নিলাম যে এখানে ডিকিউ, বা এটাকে আপনি Q1ও বলতে পারেন, যে Q1 পরিমাণ তাপ শক্তি শোষণ করছে। এখানে শোষণ করছে হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি, এখান থেকে বর্জন করছে হচ্ছে Q2 পরিমাণ তাপ শক্তি। সো যেহেতু কার্নো ইঞ্জিন আমাদেরকে বলে দেওয়া আছে, যেহেতু কার্নো ইঞ্জিন, তার মানে কি? প্রত্যাগামী প্রক্রিয়া, তার মানে হচ্ছে Q/T, এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। সো কার্নো প্রক্রিয়া বা কার্নো ইঞ্জিন, কার্নো চক্র আর প্রত্যাগামী প্রক্রিয়া দুইটা মিলায় কার্নো প্রক্রিয়া হয়ে গেছে। সো যেহেতু কার্নো ইঞ্জিন, সুতরাং আমি বলতে পারি হচ্ছে Q2 ডিভাইডেড বাই Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে T2 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে আপনি বলতে পারবেন কি? আপনি বলতে পারবেন Q2 সমান সমান হচ্ছে T2 বাই T1 ইন্টু
Q1 বা এইখান থেকে বলতে পারবেন কোনো কিছুরই মান জানি না, Q1 Q2, সো বের হবে না। T2 এর মান হচ্ছে 303 ডিভাইডেড বাই T1 এর মান হচ্ছে 373 ইনটু হচ্ছে Q1। তো এইখান থেকে এইটা হচ্ছে Q2 এর একটা ইকুয়েশন আমি পাইলাম যে Q2 সমান এত। এটা অ্যাজ এ ইকুয়েশন আমার কাছে আসছে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন আসেন, আপনাকে তো বলে দিছে যে প্রতি চক্রে কাজের মান কত। প্রতি চক্রে কাজের মান হচ্ছে 420 জুল। প্রতি চক্রে কাজের মান হচ্ছে কত? প্রতি চক্রে কাজের মান হচ্ছে 420 জুল। সো প্রতি চক্রে কাজের মান যদি 420 জুল হয়, তাহলে আমরা আসলে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো না যে ডব্লিউ সমান সমান কি? ডব্লিউ সমান সমান হচ্ছে Q1 মাইনাস Q2, বা এইখান থেকে ডব্লিউর মান কত? ডব্লিউর মান ধরে নিলাম 420 মাইনাস Q1 সমান কত? ও সরি, মাইনাস কেন হবে, সমান চিহ্ন হবে। সমান সমান হচ্ছে Q1 জানি না মাইনাস Q2 এর জায়গায় এই মানটা বসায় দেই। দ্যাট মিনস হচ্ছে 303 ডিভাইডেড বাই 373 ইনটু হচ্ছে, ব্র্যাকেট না দিলেও চলে, ইনটু হচ্ছে Q1, বা এইখান থেকে 420 সমান সমান হচ্ছে Q1 কমন নিলে 1 মাইনাস 303 ডিভাইডেড বাই 373, 73 থেকে 3 বিয়োগ দিলে আসবে হচ্ছে 70, বা এইখান থেকে 420 সমান সমান হচ্ছে Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু বের হবে। Q1 ইনটু হচ্ছে উপরে কত থাকে? উপরে থাকে হচ্ছে 70, নিচে থাকে হচ্ছে 373, বা এইখান থেকে লিখতে পারবো Q1 সমান সমান হচ্ছে 420 ইনটু 373 ডিভাইডেড বাই হচ্ছে 70। বুঝতে পারছেন? আচ্ছা, একটা পেজ আমাদের লাগে এক্সট্রা, নিয়ে নিলাম একটা এক্সট্রা পেজ। এরপরে দেখি, জাস্ট ওই লাস্ট লাইনের পরে আমরা ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলি, বা এইখান থেকে Q1 সমান কি লিখতে পারবো? এই Q1 সমান আমরা লিখতে পারবো হচ্ছে 420 ইন্টু 373 ডিভাইডেড বাই 70 করলে আসে 2238 জুল। তো এই যে এতটুকু, এইটাই বেসিক্যালি গৃহীত তাপ শক্তি। এইটাই বেসিক্যালি হচ্ছে সিস্টেমের গৃহীত তাপ শক্তি, যেটাকে আমরা ডিকিউ দিয়ে লিখি। তো ডিকিউ সমান হচ্ছে 2238 জুল। এই হচ্ছে ডিকিউর ভ্যালু, 2238 জুল। সো এই যে ডিকিউর ভ্যালু আপনি জেনে গেছেন 2238 জুল। তো এইটা আপনাকে কিভাবে হেল্প করবে? খেয়াল করেন, আপনি দেখতে পাচ্ছেন এইটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এইটা কিরকম প্রক্রিয়া? এইটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া, কারণ আপনাকে কোশ্চেনের ভিতরেই বলে দিছে সমষ্ণ প্রক্রিয়ার সমষ্ণ প্রসারণের পূর্বে এবং পরের, তার মানে ওই V1 V2 এর অনুপাত বাইর করতে হবে। তো যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ায় কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা সমান থাকবে, সো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাইলে অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে? অন্তস্থ শক্তির পরিবর্তন হবে হচ্ছে 0। অন্তস্থ শক্তির পরিবর্তন 0 হইলে, সুতরাং ডিকিউ সমান আমি কি লিখতে পারি? ডিকিউ সমান আমি লিখতে পারি হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এইখান থেকে ডিডব্লিউ সমান আমি কি লিখতে পারবো? ডিডব্লিউ সমান আমি লিখতে পারবো হচ্ছে 2238 জুল। তো ডিডব্লিউর ভ্যালু আপনি পেয়ে গেছেন, 2238 জুল। আপনি বলবেন আমার তো এই কাজের মান দরকার নেই, আমার তো দরকার আয়তনের অনুপাত। তো কিভাবে বাইর হবে আমাদের কাছে আয়তনের অনুপাতটা? খেয়াল করি,
আয়তনের অনুপাতটা এইভাবে আসবে যে আমরা কি জানি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের একটা সমীকরণ জানি। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এটাকে যদি আমি ডিডব্লিউ দিয়ে লিখি বা ডব্লিউ দিয়ে লিখি, যা দিয়েই লিখি না কেন, এটা সমান কি এন আর টি ইন্টু এল এন V2/V1। এই যে দেখেন এখান থেকে কি বের হয়ে যাবে, দুইটা আয়তনের অনুপাত। তাহলে ডিডব্লিউর ভ্যালুটা এক লাইন পরে বসাইলেও চলবে, বা এখান থেকে 2238 ইজ ইকুয়ালস টু এন এর মান কত রে, 5 মোল দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে 5 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাইলে টেম্পারেচার ধরতে হবে উৎসের তাপমাত্রাটাকে, এইটাকে আমার ধরে নিতে হবে হচ্ছে T1। তাহলে T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হচ্ছে 373 কেলভিন ইন্টু ln V2 ডিভাইডেড বাই V1। তো এইখান থেকে পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এইখান থেকে বা ln V2 ডিভাইডেড বাই V1, ln V2 ডিভাইডেড বাই V1 সমান সামথিং কিছু একটা আসবে। ln V2 ডিভাইডেড বাই V1 সমান আমরা কি লিখতে পারি, 2238 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 8.314 ডিভাইডেড বাই 373 করলে ছোট একটা মান আসে হচ্ছে 0.144। এরপরে আরো অনেক কিছু আছে রেল লাইনের মতো, এত কিছু লিখলাম না। বা এইখান থেকে লিখি বা V2/V1 সমান কি আসে, V2/V1 সমান আসে e⁻⁴ 0.144। সো শিফট ln 0.144 করলে আসে হচ্ছে 1.155, করলে আসে হচ্ছে 1.155। সো এটা বেসিক্যালি V2/V1, আমাদের বেসিক্যালি V1/V2 বা V1:V2 এইটা বাইর করতে বলছিল। সুতরাং এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো হচ্ছে V1/V2 সমান সমান হচ্ছে, জাস্ট এটারে উল্টায় দাও, 1 ডিভাইডেড বাই 1.155 করলে আসে হচ্ছে 0.866। সো এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আগে এবং পরে আয়তনের অনুপাত। সমষ্ণ প্রক্রিয়া আগে এবং পরে আয়তনের অনুপাত, বুঝতে পারছেন আশা করি বাচ্চা লোক। তো এই ছিল আমাদের আজকের এই লেকচারে আমরা কয়েকটা প্রবলেম দেখলাম, যেগুলো আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে, মোস্টলি ইঞ্জিনিয়ারিং এর জন্য। খুব লাকিলি যদি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ম্যাথগুলো চলে আসে, ক্যালকুলেটর ছাড়া যদ্দূর করা পসিবল হয়, গ্রাফের যেই ম্যাথগুলো আমরা দেখলাম, গ্রাফ অ্যানালাইসিস করে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্যও ইম্পর্টেন্ট। আর সেই সাথে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এইসবে তো আসতে পারেই। আশা করি আপনাদের অ্যাডমিশনের প্রিপারেশন ঠিকঠাক মতো চলছে। দেখা হবে ইনশাল্লাহ লাইভ ক্লাসে অথবা আপনার পছন্দের ভালোবাসার কোনো প্রিয় ক্যাম্পাসে। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।